This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শুরু করছি বাংলা জানতে চায় সঙ্গে লাইভ ঋতব্রত বাংলা বিচার চায়। আজকে খুব গুরুত্বপূর্ণ দিন ছিল, তার কারণ গোটা দেশ এবং গোটা বাংলা আমরা সবাই তাকিয়েছিলাম সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দিকে। আমরা অবশ্যই সে নিয়ে আলোচনা করব। এক নজরে শুধু দেখে নেব আজকে কি কি বিষয়ে আমরা আলোচনা করব, কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলা জানতে চায়। আজকে প্রথম যে বিষয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখে জল নয়, ছিল রক্ত। সেই রক্তের উৎস কোথা থেকে? তাতেই কি লুকিয়ে আছে নির্যাতিতার প্রতি যে আক্রমণ হয়েছিল এবং নির্যাতিতার এই রক্তের আঘাতের যে উৎস তা নিয়ে কতটা তদন্ত হলো? একজন নয়, ঘটনায় ছিল 4 জন, এমনটাই দাবি এক আইনজীবী। সত্যি কি তাই? অবশ্যই আমাদের আলোচনায় উঠে আসবে সেই প্রসঙ্গ। এক নজরে দেখে নেব সুপ্রিম কোর্টে আজকে কি হয়েছে, তারপর সরাসরি আলোচনায় ঢুকে যাব। আরজিকরে চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনায় 50 দিন পেরিয়েছে। দোষীদের শাস্তির দাবিতে রাজপথে আন্দোলনের ঝাঁজ এখনো অব্যাহত। এই পরিস্থিতিতে সোমবার সুপ্রিম কোর্টে তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। রিপোর্ট দেখেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি বলেন, সিবিআই তদন্তে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, তারা তদন্ত চালিয়ে যাক। There are very substantial leads which have come up during the course of the investigation by the CBI, and they've given us a very elaborate statement of where the investigation is, what steps they have taken on the basis of the leads which you had given them, please, my lords, and where they are presently situated. So obviously, let CBI continue to investigate, because it's important that these leads are not missed. Please, my lords. They have given us a statement on both aspects. The first part of the investigation, which deals with the alleged rape and murder, and the second on the financial irregularities which were referred by the judgment of the Calcutta High Court, order of the Calcutta High Court to CBI. প্রধান বিচারপতি বলেন, মৃতার চোখে গুরুতর আঘাত লেগেছে বলে সিবিআই রিপোর্টে উল্লেখ রয়েছে। ঘুমন্ত অবস্থায় কিভাবে এটা হলো, কিভাবে চোখে আঘাত লাগলো, কারা কারা তদন্তের অধীনে রয়েছেন, সেই নামের তালিকা আদালতে জমা দেবে সিবিআই। সিসিটিভি বসানোর কাজ কত দূর এগিয়েছে? উত্তরে রাজ্যের আইনজীবী জানান, সিসিটিভি বসাতে আরো সময় লাগবে। রাজ্যে বন্যা পরিস্থিতির জেরে কাজ কিছুটা থমকে রয়েছে। 15 অক্টোবরের মধ্যে 28টি হাসপাতালে সিসিটিভি বসানো, শৌচাগার নির্মাণ ও সংস্কারের কাজ শেষ হয়ে যাবে। রাজ্যের আইনজীবী আরো জানান, আরজিকর হাসপাতালে ডিউটি রুমের টেন্ডার হওয়ার পরে কাজ থমকে রয়েছে। সিবিআই ছাড়পত্র দিলেই কাজ শুরু করা যাবে। সবটা শুনে প্রধান বিচারপতি বলেন, 31 অক্টোবরের মধ্যে কাজ যেন সম্পূর্ণ শেষ হয়, নিশ্চিত করতে হবে রাজ্যকে। আরজিকরের বুকে স্পেসিফিক্যালি আরজিকর যদি বলতে হয়, এবং বিভিন্ন কলেজগুলো তো যেটা আছে সিসিটিভি নিয়ে কিছু কিছু জায়গায় কাজ শুরু হয়েছে, এটা ঠিক। বাকি মেল ফিমেল ওয়াশরুম, অনকল্ড রুম, প্যানিক বাটন, আমরা যে চেয়েছিলাম যে বেড স্ট্যাটাস সম্পর্কে, রেফারাল সিস্টেম সম্পর্কে, এইগুলো নিয়ে সুনির্দিষ্ট কোনো ওয়ার্ক অফ প্রোগ্রেস কিচ্ছু আরজিকরের বুকেও হয়নি, অন্যান্য কলেজের বুকেও হয়নি। তাহলে সর্বব্য যে এটা মিথ্যে কথা, আজকে কোর্টের অন্দরেও সেটা প্রতিষ্ঠিত হয়েছে। মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন 50% কাজ 15 অক্টোবরের মধ্যে করার একটা ভাড়াটিকের জায়গা, খুব সম্ভবত যেটুকু শুনলাম সেই জায়গা থেকে এটা উঠে এসেছে। তাহলে আমরাও চেয়েছিলাম যে চিফ সেক্রেটারির কাছ থেকে যে আলোচনা হয়েছিল, তারপর 10 দিন অতিবাহিত হয়ে গেল, তাহলে তারপরেও কেন এখনো এই গড়িমসি? তাহলে অতি দ্রুততার সাথে এই কাজগুলো যদি না হয়, তাহলে আমাদের দিক থেকে যে কাজে ফেরার জায়গা, আমরা তো বারবার বলছি আমরা কাজে ফিরতে চাই, কাজ করতে চাই। এসেনশিয়াল সার্ভিসের মধ্যে আমরা অন করেছি, ওপিডি সার্ভিসের দিক থেকে আমাদের সিনিয়র চিকিৎসকরা সর্বোচ্চভাবে হেল্প করছে। তাহলে এই জায়গাটা তো কাজের প্রশ্নে যে আমাদের নমনীয়তার জায়গা, সেটা তো আমরা সম্পূর্ণভাবে রেখেছি। কিন্তু যদি এখনো আমরা ওয়ার্ক অফ প্রোগ্রেসের জায়গাতে এইটুকু জায়গা যদি থেকে থাকে, তাহলে কিভাবে আমরা এসিওর হতে পারি যে কনফিডেন্স বিল্ড আপের কথা বলেছে, সেই কনফিডেন্স কিভাবে গড়ে উঠবে? আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী সব ডিস্ট্রিক্টের প্রিন্সিপালস, এমএসবিপি
হেলথ ডিপার্টমেন্টের অফিসিয়ালসদের সঙ্গে রিভিউ করেছিলেন। সব জায়গায় কাজ শুরু হয়েছে এবং কোথাও 30%, কোথাও 40, কোথাও 60, কোথাও 70, বিভিন্ন স্তরে কাজ হচ্ছে। এবং একটা কাজ করতে গেলে কিছুটা সময় লাগে, আপনার সিসিটিভিও লাগাতে গেলে কিছুটা সময় লাগবে, আপনার বাথরুমস, ওয়াশরুমস, রেস্টরুমস করতে গেলেও সময় লাগবে। বাট পয়েন্ট ইজ we are working and we will work together with the health department, health officials, with the district officials who are working in different hospitals, medical colleges. Everybody is working together. It's a collaborative effort, and I'm sure the results will be visible. So we should not be impatient about it. সোমবার শীর্ষ আদালতে আরজিকর মামলার শুনানিতে উঠে আসে প্রভাবশালী তত্ত্ব। মামলার তদন্তে যাতে প্রভাবশালীরা প্রভাব খাটাতে না পারে সেজন্য ক্রাইম সিনে ভিড় করা 4 জনকে সাসপেন্ড করার আর্জি জানানো হয় জুনিয়র চিকিৎসকদের আইনজীবীর তরফে। জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয় সিং জানান, এটা সাধারণ খুন ও ধর্ষণের ঘটনা হিসেবে দেখলে ভুল হবে। আমাদের কাছে 4 জনের নাম রয়েছে, 2 জনের নাম আমরা সিবিআইকে দিয়েছি। ওই 4 জন অকুস্থলে ছিলেন। তদন্তের আওতায় আসা হাসপাতালের 7 জনকে আপাতত সাসপেন্ড করা হোক। তারা এখনো হাসপাতালেই কাজ করছেন, তারা প্রভাব খাটাতে পারেন। অন্যদিকে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসের আইনজীবী করুণা নন্দী জানান, যেহেতু দুর্নীতির তদন্ত করছে সিবিআই, তাই তদন্তের স্বার্থে কয়েকজন প্রভাবশালীকে সাসপেন্ড করা হোক। উত্তরে রাজ্যের আইনজীবী জানান, কেউ যতই প্রভাবশালী হন, সিবিআই তাদের নামের তালিকা দিলে পদক্ষেপ করা হবে। তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে রাজ্যের কোনো সমস্যা নেই। প্রধান বিচারপতি জানিয়ে দেন, তদন্তের আওতাধীন রয়েছেন এমন ব্যক্তিদের নাম সিবিআই রাজ্যকে দিলে রাজ্যকে আইন মেনেই পদক্ষেপ করতে হবে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের আন্দোলন অব্যাহত। অভয়া ক্লিনিকের মাধ্যমে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন তারা। আন্দোলনের জেরে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে বলে আগেই অভিযোগ তুলেছিল রাজ্য। সোমবার সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী বলেন, জুনিয়র ডাক্তাররা শুধুমাত্র জরুরি পরিষেবা দিচ্ছেন, বহির্বিভাগ ও অন্য ক্ষেত্রে পরিষেবা দিচ্ছেন না। পাল্টা জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয় সিং বলেন, এটা ঠিক নয়, প্রয়োজনীয় পরিষেবা দেওয়া হচ্ছে। পাল্টা প্রশ্ন করেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। তিনি বলেন, কেন শুধু প্রয়োজনীয় পরিষেবার কথা বলা হচ্ছে? তাহলে কি ডাক্তাররা সব ডিউটি করছেন না? প্রয়োজনীয় পরিষেবার মধ্যে বহির্বিভাগের পরিষেবা পড়ে না? উত্তরে জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয় সিং বলেন, হাসপাতালের বহির্বিভাগ, অন্য ক্ষেত্র সহ সমস্ত প্রয়োজনীয় পরিষেবা দেবেন জুনিয়র ডাক্তাররা। সোমবার সুপ্রিম কোর্টের শুনানিতে জনস্বার্থ মামলার আইনজীবী ফিরোজ এডুলজি অভিযোগ করেন, আরজি করে জাল ওষুধের একটি চক্র আছে। 2003 সালে চন্দন সেন এই দুর্নীতির বিষয়টি জেনে গিয়েছিলেন বলে খুন হতে হয়েছিল তাকে। তা শুনে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের পর্যবেক্ষণ, এই দুর্নীতির সঙ্গে আরজি করে তরুণী চিকিৎসকের হত্যার সংযোগ রয়েছে। এই সংযোগটাকেই খুঁজে বের করতে হবে সিবিআইকে। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি। ষষ্ঠী চট্টোপাধ্যায়, শান্তিকা বন্দ্যোপাধ্যায় ও সঞ্জু সুরের রিপোর্ট, R+ নিউজ। এবার সরাসরি আলোচনায় চলে যাব। প্রথমেই জানাই, SSKM এ আপনারা জানেন যে জুনিয়র ডাক্তাররা তারা একটি অনুষ্ঠান করেছিল। সেই অনুষ্ঠানের বাইরে চত্বরে একজন 60 প্রবীণা, তার সঙ্গে আমার দেখা হয়। তিনি বলছেন যে এই ধরনের ঘটনায় প্রতিবাদ করাটা শুধুমাত্র দায়িত্ব নয়, তিনি চান যে এই প্রতিবাদ করতে করতে দরকার হলে মৃত্যুবরণ করতে। এতটাই আলোড়িত তিনি। অনেক সময় সাংবাদিকদের বলা হয় যে আমরা অনেক সময় ধরতে পারি না এই সময় সমাজ কিভাবে এগোচ্ছেন। জর্জ বার্নার্সের একটা বিখ্যাত কথা আছে, অনেক সময় সাংবাদিকরা বুঝতে পারেন না একটি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট অর্থাৎ দুর্ঘটনার সঙ্গে একটা সভ্যতার পতন, তার পার্থক্য। হয়তো আমরাও তাই। আজকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ এমন একটি মানুষ তিনি আমাদের মধ্যে ছিলেন যাকে এতদিন আমরা আলোচনাতে ডাকিনি, অথচ তিনি খুব গুরুত্বপূর্ণ। 82-83 সালে যখন জুনিয়র ডাক্তাররা সেই সময় মাথা তুলে দাঁড়াচ্ছেন, তারা কোনো পার্টি অর্থাৎ পার্টিজান নয়, তাদের আন্দোলনের মূল উদ্দেশ্যই ছিল যে কোনো পার্টি থাকবে না, রাজনৈতিক দল থাকবে না, অথচ রাজনীতি থাকবে। সেই আন্দোলনে যারা ছিলেন আরজি করের প্রাক্তন ছাত্র, পরবর্তীকালে আরজি করেরই একটি ডিপার্টমেন্টে তিনি অধ্যক্ষ, পরবর্তীকালে অন্য মেডিকেল কলেজের অধ্যক্ষ, বেশ কিছু সময় ধরে তিনি বিশেষ সচিব হিসেবে কাজ করেছেন স্বাস্থ্য দপ্তরেই। সেই ডাক্তার তাপস ভট্টাচার্য রয়েছেন আমাদের প্যানেলে। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত। বাংলা জানতে চাইতে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এতদিন আপনাকে ডাকিনি কেন। আপনার যে কথা, সে কথা শুনেছি বসিরহাটে
ইতুদি বলে একজন পরিচিত তিনিও প্রায় প্রবীণা এখন, তিনি প্রথম আপনার ভিডিওটা ক্লিপিংটা দেখান। আশ্চর্য হয়ে গিয়েছি, এত সহজ সরল ভাষায় আপনি বাস্তবটা তুলে ধরেছেন। আমি আপনার কাছে অবশ্যই আসবো। পরিচয় করিয়ে দিই, কৃষ্ণানু মিত্র তৃণমূল মুখপাত্র, তিনিও আছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন পদ্মশ্রী কাজী মাসুম আক্তার, শিক্ষাবিদ। মাসুমদা, আপনাকেও স্বাগত। এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী ঋষিরাজ মহান্তি। আমি ঋষিরাজ আপনাকে দিয়েই শুরু করব, তার কারণ আজকে আমাদের সবার চোখ ছিল সুপ্রিম কোর্টের দিকে। কি হয়, এটা ঠিক কথা, আমাদের মধ্যে অনেকেই আমরা আশা করছি এক্ষুনি হয়তো বিচার পেয়ে যাব, কিন্তু বিচার তো একটা ব্যবস্থার মধ্য দিয়ে চলে এবং দেশের সর্বোচ্চ বিচারালয়ের কাছে আমাদের সেই আস্থা আছে আমরা বিচার পাবো। তা সত্ত্বেও একটা প্রশ্ন কিন্তু আজকে আমাদের বারবার করে মনে অনেকেরই আন্দোলিত হচ্ছে, আলোড়িত হচ্ছে। সিবিআই কি কিছুটা পিছিয়ে যাচ্ছে? সিবিআইয়ের গতি প্রকৃতি দেখে কি মনে হচ্ছে যে আমাদের রাজ্য সরকার অবশ্যই দেশের অন্যতম সবচেয়ে পারিশ্রমিক বেশি যিনি নেন সেই কপিল সিব্বালকে আজকে দাঁড় করিয়েছে, তার পাশে কি সিবিআইয়ের আইনজীবী কিছুটা ম্রিয়মান মনে হলো? দেখুন, এখানে আমরা সিবিআই অ্যাজ এ হোল বলছি, এটা তো একটা ইনভেস্টিগেশন এজেন্সি, তো ইনভেস্টিগেশন কোনো সময় তো একদিনে সম্পন্ন হয় না। আর এখনো পর্যন্ত যদি আমরা স্টেপ ওয়াইজ দেখে থাকি, সিবিআই কিন্তু স্ট্রেংথ টু স্ট্রেংথ গেছে এই ইনভেস্টিগেশনে। কোথাও এরকম ইনভেস্টিগেশনে এরকম হয়নি যে কোথাও পিছিয়ে গেছে সিবিআই বা কোনো একটা লিড, যেটা অনেকগুলো লিডস জেনারেটেড হয়েছে যেগুলো হয়তো জমা করা হয়েছে মাননীয় সুপ্রিম কোর্টে, তো কোথাও এরকম হয়নি যে সিবিআই পিছিয়ে গেছে বা হয়তো হ্যাঁ একটু কি হয় না, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। তো একটা স্টেডি প্রসিডিওর চলছে অফ ইনভেস্টিগেশন, যেটা একটা ফ্লোতে চলছে, আর সেই ফ্লোটা যদি ডিসরাপ্টেড হয়ে যায় তাহলে হয়তো অনেক তথ্য যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোকপাত করতে পারবো না, মানে সিবিআই হয়তো করতে পারবে না। তো ইন দ্যাট কেস ওই ফ্লোটাকে ধরে রাখার জন্য সিবিআই কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করছে। আর দেখা গেছে যে এই যে লাস্ট অগাস্টের 9 তারিখে যেদিন ইনসিডেন্টটা হয়, অভিজিৎ মণ্ডল তার সাথে কিন্তু আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল, তার যে কথোপকথন সেইটার ব্যাপারেও কিন্তু উল্লেখ করেছে সিবিআই। তো এখানে আমার তো মনে হয় যে পিছিয়ে যাওয়ার তো কোনো প্রশ্নই উঠছে না, কিন্তু আমরা স্ট্রেংথ টু স্ট্রেংথ দেখতে পাচ্ছি সিবিআই যাচ্ছে। তো উঠছে যে 14 আগস্ট রাত্রেবেলায় চিত্রনাট্য মেনে যেভাবে প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল, যেভাবে একটি লাগোয়া দেওয়াল, সে দেওয়াল ভেঙে দেওয়া হয়েছে, যেভাবে খুব সুন্দরভাবে বলবো, মানে এরকম ঘটনা দেখা যায় না পৃথিবীর ইতিহাসে, যেখানে মৃত্যুর ঘটনা ঘটেছে, 11 ফুটে সবাই দাঁড়িয়ে আছে এবং তারা সবাই ডক্টর সন্দীপ ঘোষের, তার শুভানুধ্যায়ী, ওয়েল উইশার, তারা সব চলে গেছেন, আইনজীবী থেকে ফরেন্সিক স্পেশালিস্ট থেকে সবাই। এই যে এত সব প্রমাণ তথ্য লোপাট, সাধারণ মানুষ যা বুঝতে পারছে, সিবিআই কি সেগুলো বুঝতে পারছে না? আদালতে কি সেগুলো বলছে না? এটা তো প্রশ্ন জাগছে। আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি তো সংসদীয় রাজনীতিতে রাজধর্ম মেনে খুব গুরুত্বপূর্ণ পদে আবার কাউকে নিয়ে আসা হচ্ছে। তা আমাদের তো সিবিআই এর প্রতি তো এত আতঙ্ক আছে, নারদা দেখেছি, সারদা দেখেছি, সিবিআই এর প্রতি তো আতঙ্কও আছে, এলিট এজেন্সি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কৃষ্ণানু হয়তো আমার সঙ্গে এক্ষুনি একমত হবে, কিন্তু এই যে এইরকম এত সব তদন্তকারী অফিসার এই প্রশ্নগুলো তুলতে পারছে না সুপ্রিম কোর্টে, নাকি আপনি বলবেন এটা ট্রায়াল কোর্ট নয়, সর্বোচ্চ আদালত বলে তার পদ্ধতি আলাদা? অ্যাবসলিউটলি, এটা যেহেতু একটা সুপ্রিম কোর্ট, এটা হলো একটা ফাইনাল ডেস্টিনেশন অফ জাস্টিস, মানে এর থেকে বড় মানে ন্যায়ের মন্দির বোধহয় ভারতবর্ষে কোথাও নেই। তো এটার জন্য তো আমরা ইন্টারন্যাশনাল কোর্ট যাব না, তো ম্যাক্সিমাম ইজ সুপ্রিম কোর্ট। তো এখানে আমরা কখন একটা সিবিআই যদি একটা এজেন্সি, এলিট এজেন্সি বা যেরকমভাবে ফাংশন করছে, আলটিমেটলি ইট ইজ জাস্ট অ্যান ইনভেস্টিগেটিং এজেন্সি লাইক এনি আদার এজেন্সি। তো সেখানে তারা কি কি তথ্য প্রমাণ দিতে পারবে, কতটা দেবে, কতটা নিজেদের কাছে রাখবে, সময় এলে দেবে, তো এটা কিন্তু পুরোটা ডিপেন্ড করছে একটা ব্লুপ্রিন্ট অফ দি ইনভেস্টিগেশন, যেটা তারা নিজেদের মাথায় ছক করেছে। আপনি বলছেন কৌশলগত স্ট্র্যাটেজি, একটা স্ট্র্যাটেজিক ব্যাপার, ব্লুপ্রিন্ট তো থাকেই, সেটা যে কোনো এজেন্সির। এটা যদি মানে আমাদের বাংলায় সিআইডি বা যে কোনো পুলিশ তো এখন সেরকম কাজ করছে না, কিন্তু যারা কাজ করে তাদেরও কিন্তু একটা ব্লুপ্রিন্ট থাকে যে কোনো ম্যাটারে, যে এরকম ভাবে আমাদের এগোতে হবে, উইল গো অ্যাবাউট দি ইনভেস্টিগেশন। আপনার কি মানে শরীরী ভাষা বা আপনার যেভাবে সওয়াল করছেন, সিবিআই এর আইনজীবী, তিনিও খুব বিখ্যাত আইনজীবী, আর হঠাৎ হেসে ফেলা প্রথম দিনে খুব উচ্চ পারিশ্রমিক পাওয়া আমাদের সরকারি আইনজীবী, আপনি বলছেন তার সঙ্গে লড়তে পারবে?
দেখুন ব্যাপারটা হলো হেসে ফেলার জায়গাটা না অনেক দিক থেকে ওভার কনফিডেন্সেরও জায়গা হয়, মানে হি ইজ আ সিনিয়র অ্যাডভোকেট, তো তার ব্যাপারে ওনার ব্যাপারে কোনো কথা বলাটা আমার পক্ষে হয়তো ধৃষ্টতা, যদি আমি আইন প্রাসঙ্গিক ব্যাপারেই কথা বলি। কিন্তু যদি আপনি স্পেসিফিক ন্যারেটিভ দেখেন, এই কেসের মানে স্পেসিফিক একটা ন্যারেটিভ দেখেন, এখানে উনি যেরকমভাবে ওনাকে একটা স্টল ওয়ার্ড বলে নেওয়া হয়েছে, কিন্তু একটা কথা বলুন, যেখানে হোয়াট ইজ ই ডিফেন্ডিং, who are the persons Mr. Sibal is defending, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। কারণ আপনি যদি বলেন যে কাকে করছি, এবার আমরা কি তাহলে বলতে হয়, তাহলে কি যদি কৌরবদের, আমি এটা এবারকে বলবে যে হয়তো কৃষ্ণদাও আছেন, বলতে পারে যে এটা হয়তো আমি মিডিয়া ট্রায়াল দিকে চলে যাচ্ছে, বাট থিং ইজ কি দেখুন, আজকে কৌরবদের জন্য যদি কর্ণ লড়ে থাকে, তাহলে কি আমি বলবো সে পাণ্ডবদের একজন, যদিও সে পাণ্ডবদের একজন আলটিমেটলি ছিলেন। সো তার জন্য যে আমি তাকে ব্যক্তি বিশেষ হিসেবে বা তাকে হিসেবে কোনো খারাপ বা ভালো বলার জায়গা আমি রাখি না, আর একটা মানে জুনিয়র অ্যাডভোকেট ওনার হিসেবে, তো সেখানে তো আমার ধৃষ্টতা করবোই না। কিন্তু একটা জায়গা কখনো কখনো না ধৃষ্টতা দেখাতে হয়, কিন্তু না একটা জায়গা ব্যক্তিগত জায়গা দিক থেকে, ব্যক্তিগতভাবে, আর সত্যি কথা বলতে একদম এই কেসে নিরিখে যদি বলতে হয়, সেখানে বলতে গেলে উল্টে সিবিআই এখানে কতটা মূল্যমান লাগছে জানি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে যারা জনসাধারণ যারা টিভি দেখছে তারা দেখতে পাচ্ছে, কারণ এখন তো সব লাইভ স্ট্রিমিং এর জায়গা, সেখানে উনি অনেকটা মূল্যমান লাগছেন। আর ওনার যে এই যে কোর্টের মধ্যে ইনকোর্ট অ্যান্টিক্স, এই হেসে ফেলা, এগুলো মাঝে মাঝে লয়ারদের এটা একটা কৌশলীর মধ্যেও পড়ে, যে হয়তো আমরা অপোজিশনকে, সেটা প্রসিকিউশনও থাকতে পারে, ডিফেন্সেও থাকতে পারে, তাকে একটু ব্রেক করার জন্য, কিন্তু সেই কৌশলীটা কোথাও না আমার খাটছে না, কারণ উনিও ব্যক্তিগতভাবে কোথাও না কোথাও জানেন হি ইজ ফাইটিং ফর ইনজাস্টিস। অবশ্যই, and we want justice. অবশ্যই। আমি একবার চলে যাব, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টা, আমি কৃষাণু মিত্রর কাছে চলে যাব। কৃষাণু, যে কথা ঋষিরাজ বললেন যে একজন অত্যন্ত নামী বিদগ্ধ আইনজীবী, এবং তার সোয়াল দেখেছি আমি, তার সোয়ালের ভক্ত, হাসির নয়, সোয়ালের ভক্ত, অবশ্যই তিনি বিরাট একজন আইনজীবী। কোথাও কি মনে হচ্ছে তাহলে তিনি যদি, ঋষিরাজের বক্তব্য অনুযায়ী তিনি যদি ইনজাস্টিসের পক্ষে লড়েন, তাহলে কি গোটা রাজ্য সরকার তাহলে কি অবিচারের পক্ষে লড়ছে? দেখো, বিগত প্রায় 1 মাসের উপর আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করছি। তোমার এই চ্যানেলেই বসে হয়তো আমি আরও 2-4 বার আলোচনা করে গেছি, অন্যান্য চ্যানেলে আরও অনেকবার করেছি। বিষয়টা হচ্ছে যে এই তদন্ত হতে দেওয়া, আর তদন্ত হতে হতে তদন্তকে ইনফ্লুয়েন্স করা, বা ঘোলা জলে মাছ ধরার জন্যে কিছু জিনিস ভাসিয়ে দিয়ে, সেটা কথা হতে পারে, সেটা তথ্য হতে পারে, এরকম অনেক কিছু মিথ্যে ভাসিয়ে দিয়ে ঘোলা জলে মাছ ধরার একটা চেষ্টা, তার অভিসন্ধির পেছনে কোথাও রাজনৈতিক হতে পারে, অন্য ব্যক্তিগত হতে পারে, এটা তো আমরা বারংবার দেখছি। তো সুতরাং যেরকম কপিল সিব্বল এই কেসটা লড়ছেন, উনার পারিশ্রমিক তথাকথিত যেভাবে আমরা জেনে থাকি সেটাকে বারবার তুমি উদ্ধৃত করলে, কিন্তু এই কেসটাতে উনি কত পারিশ্রমিক নিচ্ছেন, আদৌ নিচ্ছেন কি না, কি আমরা কিন্তু জানি না। এটাই সব অধিবক্তাদের ক্ষেত্রেই এটা হয়, যে তিনি কেস টু কেস হয়তো তিনি তার ফিজ নেন কি নেন না। হ্যাঁ, আমরা ভারতবর্ষের অনেক উকিলই আছেন, অনেক অধিবক্তা আছেন, অনেক নাম করা, আবার অনেক কেস তারা দাতব্য ভাবেও লড়েছেন। হ্যাঁ, অনেক এরকম ফ্রি লিগাল এড সেন্টার হয় আমাদের এই কলকাতা হাইকোর্ট চত্বরেই আছে, তো সেখানেও ভালো ভালো উকিলরাই লড়ে। তো যে উকিল প্রচুর মাইনে নিয়ে বা প্রচুর ফিজ নিয়ে ওকালতি করেন, তিনি আবার দাতব্য সার্ভিসও দেন। হ্যাঁ, তো রাজনৈতিক দলের জন্য একদম রাজনৈতিক দলের স্বার্থে বিনা পয়সায় লড়েন। তো সুতরাং উনি এই যে টাকার অঙ্কটাকে বানায়, তার অপর দিকে যে যিনি আছেন তিনিও তো কোনো যে সে মানে ফেলে দেওয়ার মতো লয়ার নন, তিনিও তো মানে তুষার মেহতাও তো একটা নাম, তিনিও তো প্রতিষ্ঠিত একজন। তো এইগুলো হচ্ছে যে কোথাও একটা ন্যারেটিভের চেষ্টা, বা কোনো একটা পক্ষকে বিচারদানের আগে আমি জাস্টিস বা ইনজাস্টিসের পক্ষে বলে দিলাম, এটা হচ্ছে ওরকম একটা ট্যাকটিক্স, যেটা আদপে মানে লং টার্মে গ্রহণযোগ্যতা হয় না। ওই সেই সোশ্যাল মিডিয়া সার্কেলে যে প্রথম হয়তো কিছু গরম গরম কথা বলে সার্কেলে আমি উপরে উঠলাম, তারপরে সেটা নিচে নামবে এবং 0 পয়েন্টে এসে সেটা উধাও হয়ে যাবে। এখানে বলে রাখি, তুমি যেরকম বললে একটা ঘর ভাঙা হলো, এখন তো সেই তথ্য সেই নথিও
বেরিয়ে পড়েছে। সেই ঘরটা কেন ভাঙা হলো, কাদের অনুমতি, কাদের ইনভেস্টিগেশন বা কি বলে ওটাকে, কাদের স্বাক্ষর তো পরে এসছে, কারা এটাকে পর্যালোচনা করেছেন, কারা এটাকে দেখেছেন এবং সেই ঘরটা ভাঙার প্রয়োজন বোধ করেছেন এবং তাতে তারা স্বাক্ষর প্রকাশ করেছেন, যেরকম পোস্টমর্টমে এসছে। এবং তারা যে করেছেন এবং তারা তো সেই নথিটাকে অস্বীকার করছেন না, তো সুতরাং নথিটা যে ভুল নয় সেটাও প্রমাণিত। আবার তারা যে সেই দিন দাঁড়িয়ে সন্দীপ ঘোষ বা সরকার পক্ষে তথাকথিত সেই লোক ছিলেন, সেটাও আজকের দিকে যা জুনিয়র ডাক্তাররা যেসব কমিটি বা ফোরামে যেসব তৈরি করেছেন তাতে তাদের নাম দেখছি। তো সুতরাং আমি একটা বিষয় বলবো, যারা একদিন জাস্টিস বা আমরা কি জানো লাইভ স্ট্রিমিং, স্বচ্ছতা, এগুলো তো খুব শুনেছিলাম, আজকে তারা বলছেন বিচারাধীন বিষয়ে আমরা মন্তব্য করব না। এখন স্বচ্ছতা কোথায়? এতদিন মন্তব্য করার সময় ব্যাপারটা বিচারাধীন ছিল না তাও নয়। তো এখন ধীরে ধীরে মিথ্যাচারটা কিন্তু ফাঁস হয়ে যাচ্ছে, অনেক জায়গায় ফাঁস হয়ে যাচ্ছে। কপিল সিব্বলও জাস্টিসের জন্য লড়ছেন, রাজ্য জাস্টিসের জন্য লড়ছে। আমি যে এখানে বসে বলছি, আমার দলের প্রতিনিধিত্ব করছি, আমরাও জাস্টিস চাই। আমরা জানতে চাই যে কলকাতা পুলিশ যদি 3 ঘন্টার মধ্যে, 3 দিনের মধ্যে এবং প্রথম 12 ঘন্টার মধ্যে একজন দোষীকে আইডেন্টিফাই করে তাকে গ্রেপ্তার করতে পারে, সেটা যদি ভুল হয়, প্রথম 3 দিনে কলকাতা পুলিশের তদন্ততে যদি এত প্রশ্ন ওঠে, এটা কেন হলো না, ওটা কেন হলো না, একে কেন ধরলো না, ওকে কেন ধরলো না, তাহলে তারপরে 1 মাসের বেশি সময় পেয়ে গেছে, সিবিআইয়ের ক্ষেত্রে মাপকাঠিটা আলাদা হয়ে যাচ্ছে। তাহলে তুমি যেটা একটা প্রশ্ন চিহ্ন দিলে যে কোথায় কাকে কি কমিটিতে নিয়েছে সিবিআই, কতটা সারদা নারদাই যে বললে, তাহলে কি তারা তার অঙ্গ? যারা কলকাতা পুলিশকে 3 দিনও বেশি মনে করছিল, কলকাতা পুলিশকে পদে পদে প্রশ্নের মুখে এটা কেন হলো না, ওটা এখনো করছে রাজ্য সরকারে, যারা বলেছিল সেই দিন যে সরকার যদি কোনো বিজ্ঞপ্তি জারি করে বা সরকার কোনো টেন্ডার দিয়ে একটা ঘর বা দরজা নতুন করে বানাবার চেষ্টা করে, সরকারি কাজ কি করে পরের দিন শুরু হয়ে গেল? তাই তো প্রশ্ন ছিল। আজকে তারা সিসিটিভি টেন্ডার দেওয়া হয়েছে, তারা বলছে কেন 10 দিনে হলো না। তবে তুমি তাদের মধ্যে যে হিপোক্রেসি, তাদের মধ্যে যে একটা কথার সাথে একটা কথা মিলছে না। সিবিআইয়ের ক্ষেত্রে 1 মাস হচ্ছে, তো ঠিক আছে, হবে, এগোচ্ছে ধীরে ধীরে, বড় এজেন্সি এই। আবার কলকাতা পুলিশ, আচ্ছা ইতিমধ্যে দেখি গত বছর মার্চ মাসে এই আমাদের খিদিরপুরের কাছে একটা নাবালিকার রেপ হলো, মার্ডার হলো, কলকাতা পুলিশ 1 বছরের মধ্যে প্রসিকিউট করে তাকে ফাঁসির সাজা দিয়ে দিল। আমরা পার্বত্য পশ্চিম বাংলাতে দেখলাম, শিলিগুড়ি, জলপাইগুড়িতে, ওখানে 2টো কেস, একটা পস্কো, একটা এমনি, সেখানেও কলকাতায় মানে বাংলার পুলিশ ইনভেস্টিগেট করে 1 বছরের মধ্যে কনভিকশন করিয়ে দিল। তাহলে রেকর্ডে তো আছে। তাহলে সিবিআই 100 বার, তাহলে কোন মাপকাঠিতে সিবিআই তুমি একটা কেস দেখিয়ে দাও যে সিবিআই এরকম স্বচ্ছতার সাথে 1 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে কনভিকশন করা যাবে? অন্যদের কাছে যাব, শুধু একবার যে প্রসঙ্গটা বারবার করে কৃষ্ণানু তুলেছেন, সিবিআই এনকোয়ারির ব্যাপারটা বলি, এখানে উনি অনেকগুলো তুললেন, আমি সেখানে যাব। দেখুন, একটা হলো যে একটা মানুষকে তুলেই ধরতে হবে, বাদ বাকি আমি সব মানুষকে সরিয়ে রাখবো, তাহলে 3 দিনে যখন একজনকে ধরা গেল, ওই সময় যারা যারা ছিলেন তাদের মধ্যে আরও কিছু জনকেই ধরা যেত। যদি 3 দিনে ধরা, এক সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে কলকাতা পুলিশকে কিন্তু কম্প্যারিজন করা হতো, সেখানে নয় সিবিআই কিছুই না, ধরলাম নাকের নস্যি। কিন্তু আমার কথা হলো, তাহলে ওরকমভাবে যদি দেখা হয়, তাহলে 3 দিনের মাথায় কলকাতা পুলিশ কাকে একদম স্কেপগোট করলো, যে একদম একটা গরিব হতদরিদ্র, তার সে নিশ্চয়ই ক্রিমিনাল, কিন্তু তাকে করা হলো একটা সিভিক ভলান্টিয়ার। আপনি বলছেন সামনে রেখে রাখা হয়েছে, আমি আসছি, সময় কম। আর ওই যে তিলজলা আমার বাড়ির পাশে, হ্যাঁ বলুন, কলকাতা পুলিশ একজনকে গ্রেফতার করলো, সে হয়তো বা সে ক্রিমিনাল ধরে নেওয়া হচ্ছে, কিন্তু সে হতদরিদ্র এই বলে তার প্রতি একটু সহানুভূতিও দেখিয়ে নেওয়া হচ্ছে। আবার কলকাতা পুলিশ বাকি কাউকে কেন করেনি প্রথম 3 দিনে? আমি এই প্রসঙ্গে আসছি, আমি একবার ক্ষমতাসীন বলে সেখানে অধ্যাপক, ডাক্তার, চিকিৎসক এবং আরজি করের প্রাক্তন ছাত্র এবং আরজি করের অধ্যাপক, আমি একবার ডাক্তার তাপস ভট্টাচার্যের কাছে চলে যাব। তাপসবাবু, আপনি দীর্ঘদিন ধরে এই স্বাস্থ্য এবং স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে আপনি নিজেই ছিলেন। সিবিআই, অনেকেই মনে করছে সিবিআই মানে হয় না যে আমাদের ছোটবেলায় ক্রিকেট খেলা হতো, ওই পাড়ার রাস্তায় বল বাউন্ডারি ক্রস করলেই আউট হয়ে যাবে, এরকম অনেক বিধিনিষেধ থাকতো। কোথাও কি মনে হচ্ছে সিবিআইও কেন বাঁধো ঠেকছে?
সিবিআই কি সত্যি সেই হিসেবে হাত খুলে তদন্তটা করছে? আপনার কি মনে হয়? দেখুন, এই ব্যাপারে আমি খুব একটা উপযুক্ত লোক নই, কারণ আমি চিরকাল ছাত্র ঠেঙিয়ে এসছি বলতে পারেন, বা পড়িয়ে এসছি। সেই জন্য সিবিআই এর কার্যকলাপ তারা কিভাবে কাজগুলো করে বা কিভাবে করা, আমাকে মাফ করবেন, সেই ব্যাপারে আমার পক্ষে কিছু বলা কঠিন। ঠিক। তবে সাধারণ বিচার বুদ্ধিতে এইটুকু বলতে পারি যে মানুষের মধ্যে অনেক প্রশ্ন আছে, সাধারণ মানুষের মধ্যে অনেক প্রশ্ন। এই প্রশ্নগুলো যতক্ষণ না সঠিক উত্তর পাওয়া যায় ততক্ষণ কিন্তু মানুষকে শান্ত করা কঠিন হয়ে উঠবে, এটা আমি বলতে পারি। আরো পরে আলোচনাটা গড়া। আমি এমনি আপনাকে জিজ্ঞেস করছি যে ধরুন ডক্টর সন্দীপ ঘোষ, তিনি একাই কি এই সমস্ত অনিয়ম, সমস্ত বেনিয়ম সবকিছু কি একাই করতে পারেন, নাকি তারও উপরে কেউ ছিল? কি মনে হয় আপনার? দেখুন, যেভাবে সন্দীপ ঘোষকে, সন্দীপ আমারই কলেজের, আমাদের জুনিয়র ছেলে, অনেকটাই জুনিয়র। আমার এক সময় যখন নর্থ বেঙ্গলে চাকরি করতাম তখনও আমার সঙ্গে চাকরিও করেছে তখন। এখন এত বড় একটা ব্যাপার, সেই একার পক্ষে সবকিছু ম্যানেজ করা মনে হয় না যে তিনি একা আছেন, তার দলের মধ্যে আরো অনেকেই আছে, এবং আছে যে তার ইনডাইরেক্ট প্রমাণ রয়ে গেছে। তা না হলে সাধারণ এত অপরাধী, কোন অপরাধীর জন্য বলুন তো পুলিশ কমিশনার এবং স্বাস্থ্যমন্ত্রী রাত 2টো অবধি 100 বার ফোনাফোনি হয়? স্বাস্থ্যমন্ত্রী নিজে বলেছেন যে আমি বিনীত গোয়েলের সঙ্গে রাত 2টো অবধি আমি ফোনে কন্ট্যাক্ট ছিল, এবং আমি দেখেছি যে ওর যাতে মৃতদেহটা যাতে সৎকার যাতে হয় তার জন্য আই ওয়াজ দ্যাট মাচ শিওর অ্যান্ড কমিটেড। এই যে এরকম আরও অনেকগুলো আলোচনাটা আরও গড়াবে, আর এরকম প্রচুর জায়গাতে দেখা যাচ্ছে যে তাতে কিন্তু তার মনেই হতে পারে যে সন্দীপ ঘোষে থেমে গেলে চলবে না, মাথা বোধহয় আরও অনেক উপরে রয়ে গেছে। আমাদের তৃণমূল মুখপাত্র অত্যন্ত জনপ্রিয় দেবাংশু ভট্টাচার্য আমাদের নিউজ রুম অনুষ্ঠানে এসে আর ক্লাস নিউজে বলেছিলেন যে কিছু আমলা তাকে সাহায্য করেছে। আপনার কি মনে হয়? আপনার কি মনে হয় সন্দীপ ঘোষের পেছনে তাহলে কিছু আমলা ছিল? দেখুন, এটা একটা র্যাকেট, মানে মাথায় আমলাদের হাত ছিল। হ্যাঁ, মাথায় হাত থাকতেই হবে, এটা একটা র্যাকেট। আমরা জানি সাধারণত দেখবেন যে জন্য যে কোনো সরকারি দপ্তর, এই যে মন্ত্রী, আমরা যে পট করে মন্ত্রীকে দোষী বলি, অমুক বলি, মন্ত্রীরা কখনো কোনো দোষ করে না। কখনো দেখেছেন কোনো আদালতে কোনো মন্ত্রীর বিচার হয়? কখনো দেখবেন না। আদালতে বিচার হয় সচিবের, উপসচিব, উপ অধিকর্তা তাদের। তার কারণ সরকারি আদেশ যতক্ষণ না সেক্রেটারিয়েট থেকে হয়ে আসবে ততক্ষণ তার কোনো এফেক্ট নেই। এফেক্ট না থাকলে কজও নেই, কজ না থাকলে তার কোনো বিচারও হয় না। অতএব যা কিছু মামলা মোকদ্দমা বা লিগাল অ্যাসপেক্ট এখানে উনি আছেন, উনি আরও ভালো বলবেন, সবটাই কিন্তু হয় মামলা মোকদ্দমা তার সেক্রেটারি বিরুদ্ধে, মানে সেক্রেটারির নামে। অতএব এখানে সেক্রেটারি অর্থাৎ সচিব, যিনি সেই দপ্তরে সবচেয়ে মাথার উপরে আছেন, তাকে সরাসরি তার অবধি পৌঁছানো যায়। এখন তার উপরেই যিনি আছেন তাকে সরাসরি ধরার মতন বা তাকে জিজ্ঞাসাবাদ করার মতন কোনো জায়গায় এই মুহূর্তে পরিষ্কার নাও থাকতে পারে, তবে তদন্ত যতদূর এগোবে তার ফলে কি দাঁড়াবে বলা যায় না। অবশ্যই। আমি একবার পদ্মশ্রী কাজী মাসুম আক্তারের কাছে চলে যাব। যে কথা ডক্টর তাপস ভট্টাচার্য বললেন, তিনি দীর্ঘদিনের অধ্যাপক এবং তিনি নিজেও এই শিক্ষা প্রশাসন অর্থাৎ চিকিৎসা সংক্রান্ত শিক্ষা প্রশাসনের সঙ্গে জড়িয়ে আছেন। কোথাও কি মনে হচ্ছে মাসুমদা, কোথাও কি আমরা অনেকে আবেগের বশে, অনেকে কিছু ঢাকার জন্য, অনেকে কিছু না বুঝেই রাস্তায় নেমে পড়েছি? আসলে তদন্তটা আরও বস্তুনিষ্ঠভাবে, আরও সাহসী, দৃপ্তভাবে হওয়া উচিত। বাস্তবতা, সুপ্রিম কোর্ট স্বতঃস্ফূর্ত হয়ে এটা নিয়েছিল মূলত দুর্নীতি তদন্ত করতে। প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি তিলোত্তমার ঘটনায়, সাক্ষী লোপাট আর তথ্য লোপাট। সিবিআই কে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত করতে। সুপ্রিম কোর্ট কিচ্ছুটি করতে পারে না, তদন্ত করবে সিবিআই। তদন্ত রিপোর্ট দিলে সেটা কোর্টে গিয়ে মামলায় দাঁড়াবে। তো তদন্তই যদি ঠিকঠাক না হলে সুপ্রিম কোর্ট 50 বছর কি করতে পারবে না।
এইটা ভালো করে বুঝে নিন, কে বড় অ্যাডভোকেট, ছোট অ্যাডভোকেট, মেজর পর ছেড়ে দিন। ওই রক্ত কেন ছিল, রক্ত কেন বেরোলো, এইসব প্রশ্ন টশ্ন করবে, এতে কিছু হবে না। এটা সমাধান নয়। সমাধানের যে জায়গাটা, যে কারা কারা এগুলোতে যুক্ত তাদেরকে ধরা, স্ক্যানারে আনা। যেমন একটু আগে আপনি দেখাচ্ছিলেন, দেখলাম যে জাল ওষুধের রমরমা ব্যবসা, প্রতিবাদ করেছিল চন্দন সিং, তাকে খুন করে দিয়েছে। এবার চন্দন সিং প্রতিবাদ করলো, খুন করলো, অসুখ তো রয়ে গেছে, বিষ তো ওখানে, বীজাণু তো, জীবাণু তো ওখানে, দেখা হচ্ছে, তদন্ত হচ্ছে, হচ্ছে না। আপনারা বলছেন কেন ওই টয়লেট বাথরুমের ওই দরজাটা, ওই দেয়ালটা ভেঙে দিল, হঠাৎ করে চলে গেল, ভেঙে দিল। আরে ভেঙে দেওয়ার পেছনে কারা ছিল? সরকারের আধিকারিকরা হিসেবে বলবেন, কিন্তু 4 জন জুনিয়র ডাক্তার সই করে দিতে অনুমোদন করেছে। 4 জন জুনিয়র ডাক্তার অনুমোদন করেছে, স্বাক্ষর করেছে, হ্যাঁ বাঙাও জুনিয়র ডাক্তার। সাদা চুল, কালো কোট, কপিল সিব্বল ছোট লোক, পুলিশ কাকু ছোট লোক, তোমার মাথায় উকুন হোক, এইসব তো স্লোগান। তো জুনিয়র যে ডাক্তার সই করলো, ভাঙা হলো, তো জুনিয়র ডাক্তারের মাথায় উকুন হোক বলবে না? আজকে তো যে কথা আমি বলেছিলাম, যে কথা আমি আগে বলেছিলাম, যে জুনিয়র ডাক্তার যারা আরজি করে রমনামাতে ছিল, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, একটা তো ডাক্তার, ওখানে ডাক্তারও মূলত থাকে। তারপরে অন্য লোকদের কথা বাদ দিন, পুলিশ তো অন্য কথা, পুলিশ তদন্ত সাহায্য করছে সে প্রশ্ন অন্য কথা। আগে তো নির্যাতিতা যে মারা গেল, সে ওখানে কেন মারা গেল, এখন আমি যে কথাগুলো প্রথম দিন থেকে বলছিলাম, আজকে আমি খবর কাগজে দেখতে পাচ্ছি কি, যে ওই সেমিনার রুমের ওখানে মাটি গেড়ে বসেছিল সিনিয়র জুনিয়র ডাক্তার। ওই সময় ওই দিনেতে বলা হচ্ছে ওই সন্দীপ ঘোষের যারা চোর, যারা তার আশীর্বাদ ধন্য, যারা মোসাহেবি করতো, লেনদেনে ছিল, একটা ভালো অংশের জুনিয়র ডাক্তার বা পড়ুয়া, তারা কোশ্চেন পেত, পরীক্ষা দিত, বছরে বছরে অযোগ্যতা নিয়ে পাস করত। আর শান্তনু সেনের মেয়েরা পয়সা দেয়নি, দাবিদারি করেনি, কালচারাল প্রোগ্রামও ঢুকতে দেয়নি। তাহলে ওই যে ডাক্তারগুলো যারা সন্দীপ ঘোষের সাথে যুক্ত ছিল, তারা এই তিলোত্তমার এই কুকম্বে যুক্ত ছিল নাকি? অবশ্যই। এই যদি মৌলিক চিন্তাগুলো কারো মাথায় না আসে, এটা মৌলিক চিন্তা। আমাকে দেখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে একজন মারা হয়ে গেছে, তাহলে প্রথমে দেখতে হবে পড়ুয়ারা ছিল কিনা, শিক্ষকরা ছিল কিনা, গ্রুপ ডি ছিল কিনা, গ্রুপ 6 ছিল, ওই তো বাদ, ওই অপরাধ নন্টে পন্টে ছিল কিনা, এটা আলোচনা করছি। কেন আরজি করে যত পাপ, যেমন ধরুন জাল ওষুধের কথা বললেন, এই যে দেহ পাচার, এই যে দেহাংশ পাচার, 200 কোটি টাকা লেনদেন, তো 200 কোটি টাকার লেনদেন হয়ে গেল, আমি বাবা চুপচাপ, আমি বাবা প্রতিবাদী, এখন আমি প্রতিবাদী, তখন ছিলাম নীরব দর্শক। আচ্ছা, প্রতিবাদী ব্যাপারটা কি ছোঁয়াচে অসুখ? এটা কি কোনো ছোঁয়াচে রোগ? হঠাৎ করে উই ওয়ান্ট জাস্টিস, সব প্রতিবাদী হয়ে গেলেন, উই ওয়ান্ট জাস্টিস, প্রতিবাদ। বর্ধমান মেডিকেল কলেজ, ওই অভিজ্ঞদের তখন ছাত্র নেতা, অভিজ্ঞ যাকে শেখ মোবারক, তিনি ছিলেন হাউস স্টাফ, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বলা হলো 3 তলা থেকে রেখে ঝাঁপ দিয়ে মরে পড়ে গেছে, একটাও হাড় ভাঙিনি, তো কোনো আন্দোলন হয়নি, কেউ গ্রেপ্তার হয়নি, তিনি ছিলেন হাউস স্টাফ ডাক্তার, কারো বুকে লাগেনি, তার ছিল অন্তঃপাস পরে, গোটা শরীরটা উলঙ্গ। অর্থাৎ পুরুষের শরীর যদি উলঙ্গ থাকে, ওটা নিয়ে রাষ্ট্র বিকল হয়ে যায় না। এটাই হচ্ছে অসুখ, মনে রাখিয়ে বাইরে দিয়ে হয়ে করে বেড়ায়, এর জন্য সমাধান হয় না। আমি বলছি যা চলছে, এই নির্ভয় 7 বছর, এটা অনেকে মনে করছে 50 বছরও হবে না, ছুটি হবে না। ওরা বলছে বিনীত গোয়েলকে সরিয়ে দিয়েছি, আরে বিনীত গোয়েল চলে গেছে, তারপরে মনোজ বর্মা আসছে, এসে মিছিল মিটিং করা বন্ধ করে দিয়েছে, মিছিল মিটিংও বন্ধ, আরো কঠিন অনুসন্ধান করে দিয়েছে। তাহলে বিনীত গোয়েলকে এই লাভটা কি হলো? ওরা বলে ধৈর্য করছে, লাভ পেয়েছি, কাজ করা লাভ হয়েছে, ক্ষতি হয়েছে। এখন মনোজ বর্মা যে যদি স্বৈরাচার দেখায়, এই স্বৈরাচারের দায় নিতে হবে জুনিয়র ডাক্তারকে। আমি আপনার কাছে কাজের কথা, অকাজের কথা। আর যেটা বলছে আরেকটা লাইন, ওরা বলছে কেন সিসিটিভি ক্যামেরা এখনো হয়নি, কেন সাগর দত্তের সিসিটিভি ক্যামেরা ছিল না, আঙুল চুষে বসে।
সাগর দত্তের সিসিটিভি ক্যামেরা নেই, ওরা কোনো হুঁশ ছিল, এখন হুঁশ হয়েছে। আবার এখন কি করবে? অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি, অর্থাৎ যতবার সর্বনাশ ওই প্রান্তিক যারা রোগী তাদের হবে। এটা কোনো কাজের কথা? এটা কোনো উন্নয়নের কথা? আমি আসছি একবার চলে যাবো। ডাক্তারবাবু কি হাত তুলেছিলেন? হ্যাঁ, হাত তোলার কারণ হচ্ছে জুনিয়র ডাক্তাররা যে কখনো প্রতিবাদ আগে করেনি এটা সত্য নয়। তার কারণ আমি নিজে জলজ্জান্ত বসে আছি এবং হাসপাতালের মধ্যে যে পরিবেশে পরিস্থিতিতে কাজ করতে হয় এবং তাতে দেখা যায় যে জুনিয়র ডাক্তারদেরই যাবতীয় ধাক্কাগুলো সইতে হয় এবং তারা সবসময়ই তারা প্রোটেকশনলেস। আমি আবারও বলছি, সিপিএম এর আমলে, আজকে সিপিএম যতই কান্নাকাটি করুক, তখন যে জুনিয়র ডাক্তার খুব সুখে ছিল তা কিন্তু নয়। তৃণমূল আমলে তো দেখতেই পাচ্ছি, জানি না কোনো আমলে কখনো তার অবস্থাটা তার কারণটা কি? তার কারণ স্টেট সরকার যথোপযুক্ত যা যা দেওয়া উচিত, যেভাবে মদত দেওয়া উচিত সেগুলো করে না। যেমন ধরুন এই সাগর দত্তর কেসটাই একটা এক্সাম্পল, বেড পায়নি, বেড দেওয়ার মালিক কি একজন জুনিয়র ডাক্তার? তা নয়। অতএব এই কথাটা আমি তীব্র প্রতিবাদ করছি যে জুনিয়র ডাক্তাররা কিছুই করেনি। এইবারে আমি আপনাকে বলে রাখি, এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে গত 2 বছর আগে একটা বিশাল আন্দোলন হয় করোনাকালীন, সেটা আপনারা কেউ দেখাচ্ছেন না, বলছেন না, কিন্তু তখনও সন্দীপ ঘোষ সেই সন্দীপ ঘোষ ম্যানিপুলেট করে উঠে আসে। তখন বলা হয়েছিল স্লোগান যে এই প্রিন্সি আর না, এই প্রিন্সি আর নয়। অতএব এই কথাটা, হ্যাঁ, এখন জুনিয়র ডাক্তারদের মুশকিলটা কি? মুশকিল হচ্ছে তারা আফটারঅল ভেবে দেখুন তাদের কতটুকুন বয়স, তারা এত ম্যাচিওর নয়, তারা 23-24 বছর বয়সের ছেলে, এই বয়সে কোনো কিছুই তার হয়ে ওঠে না। তারা আজকে এই স্লোগানটা দিচ্ছে, তার ফলে সমস্যা হচ্ছে যে তারা ছোট ছেলে, কিন্তু সরকার বা যার, এরা তো অভিভাবক, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, এরা তো অভিভাবক, আমি অভিভাবক। তাহলে কি আমরা 1 মিনিট বলে নেব, আমরা তো অভিভাবক, আমাদের অ্যাটিটিউড তাদের প্রতি এত নিষ্করুণ হবে কেন? তারা কি আমার সমান লেভেলের? আমি তো তাকে স্নেহ দিয়ে এগিয়ে যাবো। আমি ধরুন আমি একটা কথা বলি, প্রথমেই যদি আজকে স্বাস্থ্যমন্ত্রী তিনি যদি বাবা বাছা করে প্রথমে, এখন আর বললে হবে না, গিয়ে যদি বলতেন যে দেখো তোমাদের এই সমস্যা, আরে আমরা তো চিরকাল ক্ষমা করে এসছি, ছেলেপুলেরা অসভ্যতা করে আমরা ক্ষমা করে এসছি। আমি বলছিলাম ছেলেরা কোথাও কোনো অসভ্যতা করেছে, কিন্তু তা হলে পরেও আমি এটুকুন জানি, দায়িত্ব নিয়ে কথা বলতে পারি যে আমাদের ছেলেপুলে যাদেরকে আমরা সোনার ছেলে, তারা কখনো এই পর্যায়ে গিয়ে তারা পৌঁছতো না। তাদেরকে আজকে এরকম একটা হিংস্র পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, এরকম একটা রাজনীতিগত অবস্থান, এই সরকারের অপদার্থতা এবং আমি বলি ক্যালকুলেশন, তার ফলে এই সরকারগুলো আজকে ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের এই পর্যায়ে নিয়ে যাচ্ছে। আপনি যে কথা বলছিলেন একটু আগে, যে এই সব ক্ষেত্রে যে দফতরে থাকেন, বিশেষ করে প্রশাসনিক ক্ষেত্রে, তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এবং পদ্মশ্রী কাজী মাসুম আক্তার বলছিলেন, এই যে আন্দোলন, জাস্টিস, কোথাও তো এই যে নেগোসিয়েশন বা সমঝোতাতে, এই যে বলছিলেন যে নগরপাল অর্থাৎ কমিশনার অফ পুলিশ চেঞ্জ হয়ে গেল, বিনীত গোয়েলের পরে চলে এলেন মনোজ ভার্মা, কিন্তু আসল জায়গায়, অর্থাৎ যে জায়গাটা আসল আঁতুর ঘর দুর্নীতির, সেই জায়গায় কোনো বদল হয়নি এবং এই ছাত্ররা বুঝতেও পারলো না। এটা কি কোথাও মনে হয়? এইখানটা আমার যেটা বক্তব্য হচ্ছে, এই যে যেটা আমি বললাম সেই কথার আমি কনসিকুয়েন্স টেনে বলছি। কি কথা? যে ছাত্ররা লক্ষ্য করে দেবেন, তারা দাবি তুলেছিল কি, যে তাদেরকে সেই জায়গা থেকে সরিয়ে দিতে হবে। আপনি যদি বলেন টেকনিক্যাল কারণে, সরকার ঠিকই করেছে। আগে সিপি কে ছিলেন? বিনীত গোয়েল। এখন কি আর সিপি উনি? কিন্তু সরকারের আমি খারাপ দিকটাকে আমি তুলে ধরছি এইখানটায়, বিনীত গোয়েলকে সরিয়ে কি মানুষ যখন এই দাবিটা তুলেছিল, তার মধ্যে একটা অকথিত একটা বাণী ছিল যে তাকে অন্তত একটু শাস্তি দেওয়া হোক, তাকে অন্তত একটু নামানো হোক, লোয়ার করা হোক, বা অন্তত সাসপেন্ড করা হোক। তা কিন্তু হলো না, তাকে তারই সমান মানের অথবা তার থেকে উঁচু পদে নিয়ে যাওয়া হলো। অর্থাৎ আমি আইন মোতাবেক কাজ করলাম, কিন্তু নীতি বহির্ভূত কাজ করলাম। এই কি ছাত্রদের সঙ্গে কি আমরা এই ধরনের, আমরা কি পলিটিক্যাল ইস্যু, এটা কি ভারত পাকিস্তানের সীমান্ত সংঘর্ষের ব্যাপার যে কার হবে না? আপনি যে কথা বলছিলেন, স্বাস্থ্যের সর্বোচ্চ পদে কিন্তু কিছু হয়নি, অন্যান্য পদগুলো সরানো হয়েছে। হ্যাঁ, এটা তো আপনারা জানেন, যদিও চাওয়া হয়েছিল স্বাস্থ্য দপ্তরের সচিবকে সরিয়ে দেওয়ার, কিন্তু ওটাকে সরানো হয়নি। কিছু হয় না, গ্রেফতার করা হয় এক্স্যাক্টলি, কিন্তু ওটাকে সরানো হয়নি এবং সরানো অবধি হয়নি। সমস্যাটা হচ্ছে তাই যে ছাত্ররা তাদের যে অপরিণত, তারা এই অপরিণততার সুযোগ পুরোপুরি সরকার নিয়েছে, এটাই হচ্ছে ঘটনা।
তাহলে ওরা অপরিণত, তাই ওদের উকুনকের স্লোগান। আচ্ছা, কোনো ক্লাসিক্যাল স্লোগান একটা স্ট্যান্ডার্ড এমবিবিএস পাস করে যোগ্য ছেলে তো হতে পারে, তোমার মতে উকুনক না, এগুলো রাগের মানুষ, এগুলো রাগ, তাদের স্লোগান। আমি একটা কথা বলি, একটা কথা বলি, শিক্ষণ চিন্তনের একটা ভাবনা থাকে, আর তাদের একটা কথা বলে রাখি আমি, 3টে কথা। বাংলাদেশ ইস্যু যদি চলে আসে, বাংলাদেশ এখন ইলিশ খুব খাচ্ছে, মানে ভারতের লোকেদের এই ভারতের প্রোডাক্টগুলো ওখানে বিক্রি করে বন্ধ করা হচ্ছে, আর ভারতের বাঙালিরা বাংলাদেশে ইলিশ খাওয়ার জন্য পাগলা হয়ে আছে। কি টেস্ট বাংলাদেশ, মানে দেশপ্রেম দেখুন, দেশপ্রেমটা দেখুন। তাহলে এই ইস্যুটা কদিন পর আসবে, তারপরে একটা আসবে কালীঘাটের কাকু, এটা কিন্তু বন্ধ আছে, ওটা আসবে। তারপরে আপনারা বলছেন সিবিআই খুব ভালো চলে, ইডি বলছে যে অভিষেক বাবুর এখন ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে পাচ্ছেন, আমি পেয়ে গেছি, আপনি পেয়ে গেছেন, শুধু ইডি খুঁজে পায় না। বাংলা ভিতরে সীমা থাকে, ওই দিকে যখন নিউজটা আসবে তখন কোনো হবে না, চ্যাপ্টার ক্লোজ। অবশ্যই, কিন্তু আমি পদ্মশ্রী কাজী মাসুম আক্তারকে একটা কথা বলি, একটা কথা বলি। নেতাজি সুভাষচন্দ্র বোস তখন ছাত্র, আপনারা জানেন কলকাতার একটি নামী কলেজে, মহাবিদ্যালয় একজন শিক্ষককে কার্যত চটিপেটা করা হয়েছিল। সেই সময়েও কিন্তু সমাজের গণ্যমান্য বিখ্যাত ব্যক্তিরা বলেছিলেন যে সবই মেনে নিলাম, ছাত্রদের স্নেহ করলাম, কিন্তু এটা মেনে নিতে পারলাম না যে শিক্ষককে চটিপেটা করা। সুতরাং সময় সময় এমন কিছু ঘটনা ঘটে ইতিহাসে যেগুলো কিন্তু একটা মাইলস্টোন হয়ে থাকে, কিন্তু তার পেছনে খুব বিক্ষোভটাও আমাদের কিন্তু বুঝতে হবে। আমি একবার কৃষাণুর কাছে চলে যাব। আমি প্রথমে বলে রাখি যে এইটা নিয়েও কিন্তু অনেক কন্ট্রোভার্সি আছে, কেন কি ওই প্রফেসর ওটেন যখন নিজের বিলেতে ফেরত যান, উনি একজন ফরাসি সম্ভবত রিপোর্টারকে বিবৃতি দিয়েছিলেন যে না, আমাকে কেউ মারেনি, আমাকে ধাক্কা দিয়েছে। হ্যাঁ, আমি ওটা বলছি, মানে অনেক সময় কি হয়, আন্দোলনের জন্য সেই সময় অনেক কিছু করা হয়, যেরকম যেটা আমি ধন্যবাদ কাজীদাকে বলবো যে কাজীদা অনেক ক্ষেত্রেই আমি কাজীদার সাথে সহমত পোষণ করি না, কিন্তু আজকে উনি অনেক জায়গাতে অপ্রিয় সত্যগুলো এমন সুন্দরভাবে বলেছেন যে আমি প্রশংসা না করে থাকতে পারছি না। এবং এখানে বলি যে স্যার অনেকগুলো কথা বললেন, আমি স্যারকে কয়েকটা কথা মনে করিয়ে দিই। স্যার বললেন সরকার নাকি নমনীয় নয়, সরকার নাকি এদেরকে পলিটিক্যালি ডিল করেছে। পলিটিক্যালি ডিল করলে মুখ্যমন্ত্রীর পদকে ছেড়ে একজন রাজনৈতিক ব্যক্তি এবং সেই বাচ্চা ছেলে মেয়েগুলোর দিদি হিসেবে তিনি তাদের ধর্ণামঞ্চে যেতেন না, যেই চিত্র আমরা কিন্তু ভারতবর্ষে কোথাও দেখিনি। যেরকম ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রীকে কোনো ধর্ষণ বা এরকম অপরাধের শিকার কোনো ব্যক্তির বাড়িতেও আমরা বাংলার বাইরে কাউকে যেতে দেখিনি। আবার এই সময় দাঁড়িয়ে দেখুন, যখন উড়িষ্যাতে ওই ডাক্তার কুলের এক শ্রেণী আন্দোলন করছে নার্সরা, তখন কিন্তু এসমা জারি হচ্ছে। সরকারি কর্মীরা যখন উত্তরপ্রদেশে আন্দোলন করছে তাদের দাবি দাওয়া নিয়ে, সেখানে কিন্তু বিজেপির শাসন এসমা জারি করছে। তাহলে সেই নিরিখে, এবং আমাদের এই রাজ্যতে আপনি তো অনেক সিনিয়র মানুষ, 1983-তে এই আরজি করে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে লাঠিপেটা করা হয়েছিল, তৎকালীন সরকার করেছিল। তাহলে আপনি এতগুলো লেগাসি দেখার পর আজকে সরকারকে কিভাবে আপনি ব্যাখ্যা করলেন যে সরকার নাকি এদেরকে ঠিক দিচ্ছে না? এবং শেষে বলে দিই যে আমি আবার বলছি যে অনেক কিছু জায়গাতে ভুল আছে, সব পক্ষেরই ভুল আছে, বিশেষ করে যারা হাসপাতাল কর্তৃপক্ষ, যারা কলেজ মানে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, তাদের অনেক জায়গায়। কিন্তু ভুলকে বলার জন্য এত মিথ্যের আশ্রয় নেওয়া হচ্ছে কেন? আবার বলি, এই যে বাচ্চা ছেলেরা, এক মিনিট, বাচ্চা ছেলেরা যেদিন আন্দোলন করছেন তারা সেই দিন জানতেন কিন্তু যে ওই দেয়াল ভাঙার সাথে তাদের সম্মতি ছিল, তারা জানতেন কিন্তু পোস্টমর্টম সঠিক হয়েছে, তাদের প্রতিনিধিরা গিয়ে মানতাম। হ্যাঁ, গণতান্ত্রিক দেশ, আমি তুমি মডারেটর, আমি শাসক বলছি, মডারেটর বলার সুযোগ নেই কোনো। আমি দুটো জিনিস বলে দিই, এরপরে আর পাবো না সুযোগ। আমি জানি আমাদের এই রাজ্যে 2007 সালে জাল ব্লাডের কিট, যে ব্লাড পরীক্ষার যে কিট হয়, জাল ধরা পড়েছিল। আমি স্যারকে বলবো, তৎকালীন যেই কোম্পানিটা জাল কিট সাপ্লাই করেছিল তাদের আধিকারিকরা গ্রেপ্তার হয়েছিল। এই সরকারের তরকারি স্বাস্থ্য বা ক্ষমতাসীন দলের একজনও গ্রেপ্তার হয়েছিল। ওই আরজি করে 2001 সালের একজন, আপনি জানেন জাল কিট যাদের ছিল তাদের সময় তৎকালীন শাসকের
যে সম্পর্ক ছিল বিরোধী নেতাদেরও সেই সম্পর্ক ছিল, সেটা আমি মুখ খুলবো, তদন্ত সাপেক্ষ না, খুলতেই পারো, আপনি চ্যালেঞ্জ জানাচ্ছেন, আমার আপনাদের দল ছিল, সেখান থেকে হতেই পারে। আমি একবার বলছি, আমরা তো ব্যাটিং করি না, আমরা বলি তো আমাদের মধ্যে ভুল ত্রুটি থাকলে তাকে এক্সপোজ করো। আমি আবার বলছি যে এই 2001 সালে যখন একটা ছাত্র ওরকম ভাবে মারা গেছিল আরজি করের একটা হোস্টেলে, তখন এইভাবে কঙ্কাল পাচার, মরদেহ ব্যবসা, জাল ওষুধেই আজকের দিনে দাঁড়িয়ে সিবিআই অন্তত 17টা রাজ্যতে বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে জাল ওষুধ সাপ্লাই, এমনকি আমি ডক্টর তাপস ভট্টাচার্যের প্রশ্নের রেস ধরেই আমি আপনার কাছে যাই। সেটা হচ্ছে, হ্যাঁ, দেওয়াল ভাঙার ক্ষেত্রে জুনিয়র ডাক্তারদের নিশ্চয়ই স্বাক্ষর ছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রত্যেক ইয়ারে আমি জানি গোটা বৈঠকে যেভাবে এই বাচ্চা ছেলে মেয়েগুলো যেভাবে আন্দোলন করলো, যে আবেগ দিয়ে আন্দোলন করলো, এটা তো ঠিক, এটা তো সবাই জাতির সামনে কি পরিষ্কারভাবে আমরা দেখতে পেলাম। যিনি নগরপাল ছিলেন তিনি শুধু সরলেন এবং আরো একটা বড় দায়িত্বে চলে গেলেন। না, এটা আই ফেল টু ডিফার। উনি এডিজি হিসেবে সিপি ছিলেন, আজকে উনি এডিজি হিসেবে আছেন, শাস্তি হয়নি, আইপিএস আইএসদের শাস্তির একটা উদাহরণ দেখিয়ে দাও। না, প্রচুর প্রসূন বাবুর কি হয়েছে সেই সময় ডিসিপ্লিনারি কি হয়েছে চলে গেলেন। না, সেই সময় না, রিজানুর কাণ্ডে কি হয়েছিল? রিজানুর কাণ্ডে একের পর এক চারজন পুলিশ অফিসার ক্লোজ হয়ে গেলেন। কিন্তু একটা জিনিস বলি, যে আমরা তো দেখতে পেলাম যে সবাই বদলে গেলেন, যে কথা ডাক্তারবাবু বলছিলেন, যে যিনি সর্বোচ্চ স্বাস্থ্য দপ্তরে, তার কিন্তু কোনো রকম কিছু হয়নি। অর্থাৎ এই যে ছেলে ভুলানো ব্যাপারটা হচ্ছে, এটা মাস্টার স্ট্রোক। এই জুনিয়র ডাক্তাররা হয়তো ভুলেই সাইন করতে বাধ্য হয়েছে। তারাই আলোচনাতে কি হয়, তাদের দাবি ছিল, তারাই প্রত্যাহার করেছে। এই জন্যই তো বলা হচ্ছে এখানেই তো না, আমি এবারে এখানে একটা কথা বলতে চাই, যে একটা মিসলিড কখনো আরেকটা মিসলিডকে সমর্থন করে না। আমরা একবারও বলিনি 2001 সালে যা হয়েছিল খুব ভালো হয়েছিল, 2007 সালে যে কিট চুরি হয়েছিল ভালো হয়েছিল, সিপিএম ধোয়া তুলসী পাতা ছিল। আরে বাবা, তারা যদি ধোয়া তুলসী পাতায় হয়ে থাকবে তাহলে তাদেরকে বদলি করে আমরা এলাম কেন? অতএব সেই প্রশ্নটা এখানে আসে না। প্রশ্নটা আমি শুরু করেছিলাম যে হাসপাতালে অব্যবস্থা চিরকাল ছিল, কম ছিল বেশি ছিল, এখন আরো বেশি হয়েছে, কিন্তু কোনোবার দেখা যায়নি যে সরকার এইভাবে, বা সরকারি যারা উচ্চ পদে আছে তারা এই চোরটাদের জন্য, একদম কোট আনকোট চোরটাদের জন্য খুল্লা লড়ে যাচ্ছে। তার কারণ প্রত্যেকটা জায়গাতে আপনি দেখুন, এই যে বিনীত গোয়েল, আপনাদের তো নিয়ম আছে যে মারা যাবে তার নামটা বলা যাবে না, কিন্তু অন্তত 2-3টে জায়গায় উনি অভয়ের আসল নামটা বলেছেন। তাকে কেউ কিছু বলেছে? বলেনি। তার কারণ এইভাবে, এবং এটা কার করার কথা? এটা তো সিবিআই করবে না, এটা তো খোদ স্বরাষ্ট্র দপ্তর থেকে করা হবে। আচ্ছা, আমি একটু বলে নিই এবারে। তার মানে কি, আমি যেটা লক্ষ্য করে দেখবেন, আমি কিন্তু একবারও বলছি না মুখ্যমন্ত্রী ব্যর্থ, আমি বলছি স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ। তার কারণ স্বাস্থ্য দপ্তরে এত কিছু ঘটে গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ, কারণ স্বরাষ্ট্র দপ্তরে এইসব ঘটে গেছে। আজকে আমি আবারও সেই একই প্রশ্নে আসব। আজকে শিক্ষা দপ্তরের দুর্নীতি, তার জন্য যদি আলটিমেটলি শিক্ষামন্ত্রী তখনকার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, এমনকি তাকে জেলে পাঠানো যেতে পারে। যদি খাদ্য দপ্তরের দুর্নীতি, তার জন্য খাদ্যমন্ত্রীকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, এমনকি জেলে পাঠানো যায়, সেখানে উনি স্বাস্থ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কেন স্পেশাল স্ট্যাটাস পাবেন? কেন ততদূর অবধি যাওয়া হবে না? আমি একটা ন্যাচারাল জাস্টিস, এটা এই ন্যাচারাল জাস্টিসের দাবি রাখলাম। পাশে উকিলবাবু আছেন, আপনি বলুন, আপনি আমার এই প্রশ্নের উত্তর দিন। অবশ্যই, আমার সময় একেবারে শেষ। যে প্রশ্নগুলো করছে সেই উত্তরগুলো তো সবার জানা, কি হবে সেটাও হয়তো আমাদের সবার জানা। এ রাষ্ট্র ব্যবস্থা, গোটা ঘটনা আমরা ওয়াকিবহল, কিন্তু এই প্রশ্নগুলোকে তো আমরা অস্বীকার করতে পারি না। আমরা যেখানে তো আজকে শোটা শুরু করেছিলাম, সেখানে আমরা সিবিআই সুপ্রিম কোর্ট নিয়েই কথা বলছিলাম। তো ওখানে ফেরত যাই, সিবিআই কিন্তু এই স্পেসিফিক বিনীত গোয়েলের যে ডিসক্লোজার অফ নেম অফ দি ভিকটিম, এইটা কিন্তু নিয়ে প্রশ্ন তোলা হয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে, যে কেন ইনি করেছেন, কেন ওনার নামে কোনো এফআইআর এই জন্য করা হয়নি। সো দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 1।
সেকেন্ড হলো এই যে আরজি কর নিয়ে বলা হচ্ছে যে ভাঙা দেয়াল ভাঙা এই ব্যাপারটা, যে 4 জন ডক্টরের সম্মতি ছিল, এই 4 জন ডক্টর চোজেন পিপল, দ্য চোজেন ওয়ান্স, ঠিক আছে, ওই শিখিদের 5 পেয়ারের মতো, ঠিক আছে, দ্যাটস নট ইম্পর্টেন্ট। ডক্টর সন্দীপ ঘোষের ঘনিষ্ঠরাই সই করেছিলেন। না এই বেটু ডিফার, আজকের দিনে যে ফোরাম তারা ঘোষণা করেছেন তাদের নাম আছে, এবার ডেট অফ এক্সিকিউশন, এবার ডেট অফ এক্সিকিউশন অফ দি অর্ডার এন্ড দ্য ডেট অফ পাসিং অফ দি অর্ডার, এটা একটুখানি খতিয়ে দেখলে বোঝা যাবে ওখানে কি ছিল। অবশ্যই আমি কৃষাণুর সঙ্গে একমত। কৃষাণু নিশ্চয়ই আপনি যে কথা বলছেন আমি সম্মান জানাচ্ছি। এই দেখুন কালকে যে বিজেপি করছিল আজকে তৃণমূল, কালকে বিজেপি হতেই পারে, সেটা তো বিষয় না, এর মধ্যেই ফুলে ফুলে ঢলে ঢলে হবে। আবার যদি কোনো লয়ারের লাইসেন্স সাসপেন্ড হয়ে থাকে অনিয়মের দায়ে, সেটাও গণ্য হওয়া উচিত। সে যদি আজকে লিগ্যাল ইয়ে ফেরত পায় তাহলে সেটাও প্রশ্ন চিহ্নের মুখে থাকতে পারে। সুতরাং সব কিছু করতে পারে। হ্যাঁ, এই সামাজিক আন্দোলন তিলোত্তমাকে নিয়ে যেটা হয়েছে, এটা শুধু তিলোত্তমার জন্য নয়, সামাজিক পচন দূরীভূত করা। এক্স্যাক্টলি, অবশ্যই দুর্ভাগ্য আমরা যখন সামাজিক পচনের কথা বলছি তখন সাগর দত্ততে পেটানি খাচ্ছে। অবশ্যই আমরা সামাজিক পচন বন্ধ করার কথা বলছি, বাংলার এ প্রান্ত থেকে প্রান্তে ধর্ষণ, খুন, মানে তুলে নিয়ে যাওয়া, মার করা, শিলতানি চারিদিকে, পচন কোথায়? আমি একটা কথা বলতে চাই যে আজকে দেখা যাচ্ছে সমাজ বিরোধীরা তারা বলছে আরজিকর করে দেব। তার মানে আরজিকর হচ্ছে এমন একটা ভয়ের সন্ত্রাসের ব্যাপার। আরজিকর কেন? তারা জানে যে আমি আরজিকর করে দিলে আমাকে কেউ ধরবে না, ধরতে পারবে না, সেই বিচার, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। এমনই একটা অবস্থা যেখানে একজন মন্ত্রী, যেখানে ইলেক্টেড বিধায়ক, সে বলতে পারে আমি তোমার আঙুল ভেঙে দেবো। সে এমন বলতে পারে যে কার এত বড় সাহস যে আমার বিরুদ্ধে এফআইআর করে। হুমায়ুন কবির সাহেব তো বলছেন 10,000 ইয়ে নিয়ে আমি ঘেরাও করব, এগুলো বিচার হচ্ছে না, হচ্ছে না বলেই আজকে দেখা যাচ্ছে অপরাধীরা তারা বেশি প্রশ্রয় পাচ্ছে। আমার সময় খুব শেষ, কিন্তু অবশ্যই আমি একটা কথা বলবো। ডক্টর তাপস ভট্টাচার্য তিনি 3টে এপিসেন্টার থেকে ঘুরে আসা মানুষ, আরজি কর, নর্থ বেঙ্গল এবং সাগর। ওনার মতো মানুষ তারা জানেন যে এই সিস্টেমটার রন্ধ্রে রন্ধ্রে কিভাবে বাসা বাঁধে দুর্নীতি। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমাদের সময় খুব কম এবং অবশ্যই মানুষের জীবনেরও সময় খুব কম। অনেকে বলেন দর্শকদের স্মৃতিও নাকি খুব কম, আর দুর্নীতিবাজরা এই সুযোগগুলো নেয়। অর্থাৎ কোথাও কোথাও এখন সময় এসেছে, সত্যি তো, স্বরাষ্ট্র দপ্তর, ইডি, সিবিআই, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, আইন, আদালত, বিচার ব্যবস্থা, আমাদের নাবার কোনো দরকার ছিল রাস্তায় যারা সাধারণ মানুষ। কিন্তু সাধারণ মানুষ এতদিনে বুঝতে পেরেছে দেশটা স্বাধীন হয়েছে, কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন সৎ মানুষরা এখনো স্বাধীন নয়। এখনো কোথাও যেন অলিখিত নিয়মে এমন কিছু মারপ্যাচ আছে যেখানে অন্যায় করেও রেহাই পেয়ে যাওয়া সহজ। আর সেই জন্যই প্রশ্ন উঠছে সিবিআইয়েরও কার্যকলাপ নিয়ে। সত্যি একটা সিস্টেম যদি ঘুণ ধরে যায়, ডাক্তারবাবু তো ঠিকই বলেছেন, সেই সিস্টেমের যারা নেতৃত্ব দেন তাদের ক্ষেত্রে সত্যি কি তদন্ত করা হচ্ছে? ডক্টর তাপস ভট্টাচার্য অত্যন্ত সুন্দরভাবে সুচারুভাবে বলেছেন যে বিভিন্ন জায়গায় মন্ত্রীদের বা সেই দপ্তরের মন্ত্রীদের দায়ী করা হয়, কিন্তু আসলে আমাদের দেশ দাঁড়িয়ে আছে তো আমলাতন্ত্রের ওপর। তারা তো দেশের সংবিধানে হাত দিয়ে তারা তো শপথ নিয়েছে সৎভাবে দেশ এবং জনগণের স্বার্থ বজায় রাখবে। সত্যি কি সেইভাবে তদন্ত এগোচ্ছে? সুপ্রিম কোর্টের আজকে যে ঘটনা ঘটেছে, যা সওয়াল হয়েছে, তাতে অনেক প্রশ্ন উত্থাপিত হয়েছে। কেউ বলছে না কেউ কাজ করছে না, কিন্তু এইভাবে কি তদন্ত এগোলে সত্যি কি বিচার পাবে? আমরা কি আমাদের জীবদ্দশায় দেখে যেতে পারবো? এইসব প্রশ্নগুলো থেকেই যাবে। আমি আপনাদের সবাইকে, কৃষাণু মিত্র, তাপসবাবু এবং কাজী মাসুম আক্তার এবং ঋষিরাজ, আপনাদের মতামত, বিশ্লেষণ এবং যুক্তির জন্য ধন্যবাদ জানাই। এত সহজে বাংলা জানতে চায়, বাংলা বিচার চায়, শেষ করা যায় না, কিন্তু সময়ের কাছে বরাবরই হেরে যাই। সুতরাং আমরা আবার এই নিয়ে আলোচনা করব, আমরা অবশ্যই থাকবো এতে। আপাতত বাংলা জানতে চায় সঙ্গে লাইভ ঋতব্রত থেকে বিদায় নিচ্ছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজে।
সবার আগে, সবার পাশে।